হিন্দি ভাষী না হওয়াটা দিব্যেন্দুদার কাছে মাঝখানে স্ট্রাগলটা কতটা কি ছিল, নাকি স্ট্রাগল নয় এগেন সেই প্রশান্তি? আমার প্রশ্ন হলো যে নিজের লুকসকে নিয়ে কখনো স্ট্রাগল করতে হয়েছে? দিল্লির পরে তুমি কলকাতায় এলে, তারপরে তুমি এখান থেকে চলে গেলে মুম্বাই। এখন অনেকেই বলে কলকাতায় কিছু হবে না, এই কথাটা তুমি কতটা বিশ্বাস করো? কলকাতা বেহালা হাঁসপুকুরের ছেলে তিনি, অথচ তাকে স্বীকৃতি দিল মুম্বাই। তার ইন্টারভিউ থেকে যেটুকুনি জানতে পারি সেটা নিয়ে তার কোনো ক্ষোভ নেই। তাহলে কি মনের ভেতর অন্য কোনো আশা, মানে কলকাতা নিয়ে সে কতটা আশাবাদী সেটা আজকে জানার চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তার বাড়িতে অন্দরমহলে আমরা প্রবেশ করব। কে কিছুটা তো কোয়েশ্চেন মার্ক আছেই মনে, তাই সেই কোয়েশ্চেন মার্কটা সলভ করে দিচ্ছি। টান টানা ওয়েলকাম টু সিটি সিনেমা। তোমাদের বাড়ির এই দিকটায় কাজ চলছে বললে? আমার বাড়ি এখন খুবই খারাপ অবস্থা। অ্যাকচুয়ালি আমার বাড়ি রেনোভেশন চলছে। তো আমার বাড়ির নিচের তলাটা তো একদম বন্ধ, উপরের তলাটা এখন যারা আমরা উপরের তলাটায় থাকি, উপরের তলাটায় খোলা আছে। প্রচণ্ড ধুলো বালি, আজকে একটু বৃষ্টি হয়েছে বলে একটু ধুলো কম লাগবে তোমার, আদারওয়াইজ আর এই বৃষ্টি পড়ছে বলে মিস্ত্রিরাও কাজ একটু বন্ধ রেখেছে, তো ঠকঠক ঠকঠক আওয়াজটাও নেই। তো এই দিকে নিচের দিকটা তো একদম পুরো। আচ্ছা, এইখানে সম্ভবত তোমার ফ্যামিলি মেম্বার আছে তো? এখন দেখো, হ্যাঁ, এখন আমার বাবা আর বোন এখানে নিচে আছে। আমার মা 2021-এ মারা গেছেন, গত হয়েছেন। আর বাবা আর বোন নিচে এখন বাড়িতে কাজকর্ম চলছে। বাড়ির প্রচণ্ড খুব খারাপ অবস্থা, ধুলোবালি। আসলে আমরা উপরেই দিকে আসি। বাহ, সিঁড়িতে এখানে টেরাকোটার ঘোড়া। আর তোমাদের তো খুব, মানে আমার খুব প্রশ্ন এটা জাগে, যাদের বাড়ি এরকম নিপুণভাবে সাজানো তাদের চলাফেরাটা কতখানি সন্তর্পণে করতে হয়? এসব আমার বোনই সাজিয়েছে, বোনই সামলায় এই বাড়ি। বোনের মানে যেখানে যাও কিছু আছে সমস্ত কিছু। হ্যাঁ, ফ্যামিলি ফটোগ্রাফ। এখানে আমার বিয়ের ফটোগ্রাফ অ্যাকচুয়ালি। আমার বাবা মা, আমার তার পরবর্তীকালে আমার ছেলের সঙ্গে আমার মায়ের ফটো, মেয়ের সঙ্গে মায়ের ফটো। এটা আমার স্ত্রী রিচা, আমি, মা আর বোন। এই আমার মা 2021-এ উনি গত হয়েছেন। এই যে জিনিসগুলো দেখছি সাজানো আছে, এই ধূপ দেওয়া, এগুলো তো তুমি তো বাড়িতে থাকো না? আমি বাড়িতে থাকি, সব বোন আর বাবা করে। যখন আমি থাকি, আমি ওপরে ঠাকুরের ঘর আছে, যাই একটু ধূপকাঠি জ্বালাই। এখানে আমি দেখতে পাচ্ছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর শ্রেষ্ঠ কিছু গল্পের বই আছে। মানে হ্যাঁ, আমার বাড়িতে প্রচুর পুরনো বই সমস্ত জায়গায় রাখা হচ্ছে। এখন এগুলো মেনটেন করাও প্রচণ্ড বড় বাড়িতে একটা, সেখানে এমনিতেও কাজ চলছে, ধুলো বাড়ি পড়েছে, ডাস্টিং হয়নি। তোমার এমন টাইমে এসছে যে সময় চলছে এবার, মানে এখনো কর্মকাণ্ড চলছে। তোমাদের এই বাড়িটা কি অনেক পুরনো বাড়ি? প্রায় অনেক পুরনো বাড়ি। এটা আমাদের বাড়িটা হয়েছে 91 সালে। তো 91 সালের বাড়ি। 91 সালের বাড়ি, মাঝখানে একবারই রেনোভেশন হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড রেনোভেশন। তো এটা প্রায় 10 বছর পর রেনোভেট হচ্ছে বাড়ি। আচ্ছা, মানে পুরো কালারিং চেঞ্জ করা দরকার আছে, ক্র্যাকস এসছে, এই ক্র্যাকস ফিল করা, এসব নানা রকম হাউস হোল্ড, মানে বাবা আর বোন কি করতে, তার কারণে আমি তো কর্মসূত্রের বাইরে।
তো যখন ধরো 91 সালে বাড়িটা তৈরি হয়েছিল তখনও জোকা এত জমজমাট হয়ে ওঠেনি, এখন যেহেতু না একদম পুরো খালি। দেখো না, এখনো তুমি যদি দেখতে চাও আমার বাড়ির এই দিকটা এলে এখনো মানে এখনো অনেকটা খালি 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 ব্যাপার আছে। এইটা তো এককালে মানে একদম জানি না কত দূর পর্যন্ত দেখা যেত, তার কোনো ওই দিগন্তই দেখা যেত আর কি। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার মুম্বাইয়ের ফ্ল্যাটটা তো শুনলাম একদম শহরের মধ্যেই। হ্যাঁ শহরের মধ্যেই, সেটাও শহরের মধ্যে, মানে শহরের মধ্যে থেকেও মানে রেসিডেন্সিয়াল এরিয়াতে। সেটা আমার মুম্বাইয়ের ফ্ল্যাটটাও, তাতেও অনেক গ্রিনারি আছে প্রচুর, আমার ফ্ল্যাটেরও চারদিকে। সো এইভাবে আমি বড় হয়েছি, মানে আমাকে ওই গ্রিনারির মধ্যেই থাকতে হবে, নাহলে আমি তো আমার তার কেটে যাবে আর কি। আচ্ছা, সেই তোমার রোলগুলো সেটার প্রমাণ দেয়। তো যখন মুম্বাইতে বাড়ি যখন নিলে প্রথম বাড়ি নেওয়া এবং আজকে নিজের স্বপ্নের বাড়ি, যেটা অলরেডি আমরা দেখেছি একটি ইউটিউব চ্যানেলে, সেই তৈরি করা যদি পিরিয়ডটা একটুখানি বলো, মানে হোয়াট ডাজ ইট টেক? মুম্বাইতে একটা ব্যাপার আছে, মুম্বাইতে ভাড়া সিস্টেমটা প্রচণ্ড স্ট্রং। মানে মুম্বাইতে ম্যাক্সিমাম লোকই ভাড়া থাকে আর কি, কারণ মুম্বাই এমন একটা শহর যেখানে নিজে থেকে কিছুটা ওন করা খুব কঠিন ব্যাপার আর কি, মানে প্রপার্টি খুব হাই প্রাইসড। তো মুম্বাইতে যখন এই প্রত্যেক 11 মাসের একটা কন্ট্রাক্ট থাকে, 11 মাসের পর মুম্বাই থেকে মানে ফ্ল্যাট থেকে কেউ 11 মাসের করে, কেউ 22 মাসের করে, কেউ 33 মাসের করলো, এরকম করে চলতে থাকে আর কি। তো কেউ 3 বছরের কন্ট্রাক্ট করলো, কেউ 5 বছরের কন্ট্রাক্ট করলো, কিন্তু এই কন্ট্রাক্ট হিসেবে হয়। কিন্তু মোস্ট অফ দ্য টাইম কখনো 11 মাসেরই কন্ট্রাক্ট হয়। মানে সে 11 মাসে, প্রত্যেক 11 মাসে যদি তল্পা নিয়ে তোমাকে বেরিয়ে যেতে হয়, তাহলে এটা বিরাট বড় ঝামেলার ব্যাপার। কতগুলো বাড়ি মোটামুটি চেঞ্জ করেছো? তো আমি বম্বেতে অ্যাকচুয়ালি আমি যখন বম্বেতে গেছি তখন আমি এক বন্ধুর সঙ্গে শিফট আউট করেছিলাম, সে বন্ধুর সঙ্গে আমি থাকতাম। এবং তারপরেই আমি আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি আমার শালার ফ্ল্যাটে চলে এসেছি। যেমন শালার ফ্ল্যাটে চলে আসি, কিন্তু ওই 1 বছর পর আমার শালার বিয়ে। তো আই হ্যাভ টু শিফট মাইসেলফ আউট, মাই ফ্যামিলি আউট ফ্রম দ্যাট হোম। তখনই আমি 2004-এই আমি ডিসিশনটা নিয়ে নিয়েছিলাম যে যতই কঠিন হোক না কেন, যতই ইএমআই দিতে হোক না কেন, মানে ফ্ল্যাট একটা কিনে নেওয়াটাই বেটার। তো দুজনে মিলে, মানে তুমি এবং তোমার স্ত্রী, আমি এবং স্ত্রী দুজনে মিলে লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনে নিয়েছিলাম। এই ফ্ল্যাট ধীরে 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 আর দুদিন পর এই ফ্ল্যাটটাকে আমি একটু রেনোভেট করে একটু বড় করে, তো এইভাবে। কিন্তু মুম্বাইতে যখন তুমি প্রথম গেছিলে এনএসডি থেকে করার পরে, তারপরে মুম্বাইতে যেটা তুমি বললে যে প্রচণ্ড হাই প্রাইসড, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে সেই সময়ের যাপনটা তোমার কি ছিল? মানে হু মোটিভেটেড ইউ? মোটিভেটেড মানে বম্বে তো কাজ করতে গেছি, মানে বম্বেতে মানে আমি গেছি একদম পুরো এই মনে করে কি বম্বেতে কাজ করব, বম্বেতে থাকবো, থেকে কাজ করবো। কারণ ইউ হ্যাভ টু বি দেয়ার ইন বম্বে, আদারওয়াইজ মানে কলকাতা থেকে কিংবা ডিফারেন্ট শহরে থেকে কাজ করা এটা একটু কঠিন হয়ে যায়। মানে তাতে কাজের পসিবিলিটিসও কমে যায়। তো সেই হিসাবে আমি তো বম্বেতে গেছি এই হিসাবে কি আমি থাকবো, ওখানে ইয়ে করবো। তারপর আমার স্ত্রী, আমার স্ত্রী ও এনএসডি পাস আউট, ও অ্যাক্ট্রেস, তো ওকে ওখানে কাজ করতে হবে। তো দুজনে মিলেই ওখানে সমস্ত কিছু ওখানে আমরাই ডিসাইড করেছি, আমরাই বাড়ি করেছি, আমরাই বিয়ে করেছি, সংসার করেছি। তো ইট ইজ মোটিভেশন ইজ লাইফ অনলি, মানে এটা তো কাজ। এবং তোমাদের দুজনের প্রতি একটা মানে কি বলবো অক্লান্ত সাপোর্ট ছিল। হ্যাঁ, আমাদের দুজনেই একই ফিল্ডের, তারপর দুজনেই মিলেমিশে পুরো দুনিয়াটাকে বানিয়েছি। তো একে অপরকে সাপোর্ট না করলে তো মুশকিল আছে। বেশ, তোমার মুম্বাইয়ের এবং তোমার জীবনযাত্রার কিছু ঝলক ওই দেওয়ালে আছে দেখছি, তো সেই দিকটাই আমরা যাব। এই আমার বোনেরই অ্যাকচুয়ালি করা সমস্ত কিছু, বোনই ঘর বাড়ি মেনটেন করে। তো এই বোনই লাগিয়েছে এই আমার কতগুলো ফটোজ। আর এই ছানারা, এইগুলো আমার এই বোনের সব স্টাফ টয়। আমার মেয়ে যখন ছোট ছিল, সে এখানে এসে খেলাধুলো করতে, যখন সে তার টয়সগুলো পড়ে আছে। তো এই সমস্ত কিছু এখানে এখন বললাম না, বাড়ির মানে এলোমেলো ব্যাপার আর কি। বাড়ির কোথাও যে কোনো জায়গায় যে জিনিসটা যেখানে থাকার কথা সেই জিনিসটা সেখানে নেই, ধুলো পড়ে রয়েছে। তো আমরা
ঝাড়ও দেওয়া হচ্ছে না ভালো করে, তার কারণ হচ্ছে কি কত ঝাড় দেওয়া হবে, মানে প্রত্যেকদিন ধুলো পড়ছে, তাই না, বাড়ি ভাঙছে তো। তো ওই ব্যাপার। আর এখানে এই ছবিগুলো প্রত্যেকটা ছবির যদি একটু গল্প, ছবিগুলো, এই ছবিটা যেমন এটা অনেক পুরনো, এই ছবি এই দেখলেই বোঝা যাচ্ছে এটা আমার এনএসডির টাইমের ছবি। এটা মানে এনএসডিতে আমি কিং লিয়ার করেছিলাম, ওটা দ্য গোলদুনির একটা প্লে আছে, সার্ভেন্ট অফ টু মাস্টার্স। এইটা এনএসডি রেপার্টরি কোম্পানিতে থাকাকালীন এই প্লেটা করেছিলাম, যেটা যে ভুখ আগ হ্যায়, এটাও ভুখ আগ হ্যায় ফটো। এইটা রকেট বয়েজ, রাজা মেহেন্দি যে সায়েন্টিস্টের ক্যারেক্টারটা করেছিলাম সেটা। এটা লালবাজারের ক্যারেক্টার গাজী, ওইটা এনএসডিতে থাকাকালীন থ্যাংক ইউ বাবা লোচন দাস বলে একটা ছবিতে, একটা নাটকে আমি মহিলার চরিত্র অভিনয় করেছি, তো সেইটা। আর এটা তো মির্জাপুর, ওইটা মির্জাপুর 2 এ ওই যে প্রচলিত মেম চলছে আজকাল যে গজব টবিবাজ আদমি, ওই মেমটাই আর কি। আচ্ছা এই হ্যাঁ বলো, আমি কাটলাম ভুল করে। ওইটাই মানে ওইটারই ফটো আর কি। এসব আমার বোন দীপা আর কি তুলে 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 বাহ, ওটা একটা কোলাজ সাজিয়েছে বেশ। কিন্তু তোমার ঘরটা খুব ছিমছাম ভাবে সাজানো, আর এদিকে দেখতে পাচ্ছি হারমোনিয়াম, ঘুঙুর, ক্যাসেট, আর এখানে পেতলের থালা বাটি সমস্ত কিছু খুব সুন্দর। এগুলো কি মানে তোমাদের পুরনো, মানে তোমাদের বাড়ির এগুলো ঐতিহ্য? হ্যাঁ, মানে আমার বোন কত্থক ডান্স করতো, তার বোনের ঘুঙরু, তারপর গান শিখতাম, আমিও গান শিখতাম, আমার বোনও গান শিখতো। পেন্টিং এরও জিনিস আছে? হ্যাঁ, আমরা দুজনেই পেন্টিং করতাম, আমরা দুজনে। আমি প্রথমে খুবই পেন্টিং করতাম, মিউজিক শোনার শখ, প্রচুর ক্যাসেট, আরও ক্যাসেট অনেক হারিয়ে গেছে, রাখা রয়েছে। হ্যাঁ, পিতলের বাসনপত্র বাতলা ওই এগুলো কি বার করা হয় না? এগুলো বার করায় কখনো কোনো পুজো হলে সব বার করা হয়। তুমি নিজেও তো খুব স্পিরিচুয়াল, যেটুকু। হ্যাঁ, আমি 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 স্পিরিচুয়াল, আমি বিশ্বাসী লোক, এবং আমি সমস্ত মানব জাতিতে, সমস্ত ধর্মে এবং সমস্ত পাওয়ারে বিশ্বাস, সুপ্রিম পাওয়ারে বিশ্বাস করি। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। ভগবানের ওপর রাগ হয়েছিল যখন স্ট্রাগল পিরিয়ডটা চলছিল মুম্বাইয়ে? না, আমার কখনো এরকম কোনো রাগ হয়নি ভগবানের উপর, কারণ ভগবানই আমাকে সব কিছু দিয়েছে, যা দিয়েছে অনেক দিয়েছে, এবং আই এম গ্রেটফুল টু হিম, টু দ্য অলমাইটি, দ্যাট হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড টুডে, ইটস অল বিকজ অফ হিম। সুখী থাকার বিজ্ঞাপনের যুগে আমরা সবাই কোথাও না কোথাও হতাশ, সেখানে তোমার কথাটা অনেকটা ফ্রেশ এয়ারের মতন শোনালো যে হ্যাঁ আমি যা পেয়েছি খুশি। বেশ, এবার তোমার বইয়ের কালেকশন, একটা মানে বিস্তর বইয়ের কালেকশন দেখতে হচ্ছে, বই সমুদ্র বলা যেতে পারে। আমার এ তো কিছুই না, আমার বম্বের বাড়িতে দেখলে তুমি দেখতে পাবে বিরাট বড় একটা লাইব্রেরি আছে আমার। আচ্ছা। হ্যাঁ, তো আমার যাবতীয় আমার নাটকের বই, আমার বোন বাংলা সাহিত্যে নিয়ে পড়াশোনা করেছে, যাদবপুর থেকে MA পড়েছে, তারপর আমার বোন ফিল্ম স্টাডি করেছে, আমার বোন তারপর আবার ম্যানেজমেন্ট পড়েছে, ফাইন্যান্স আর ইয়ে নিয়ে, ওর বই, আমার বই, নাটকের বই, গল্পের বই, উপন্যাস, প্রবন্ধ, সমস্ত কিছু, আমার সিনেমা, ফটোগ্রাফি, আর্ট হিস্ট্রি, সমস্ত কিছু আছে। আর এর একটা 4 গুণ বড় লাইব্রেরি আমার বম্বেতে আছে। এটা ওর দাদাজি, মানে এই দাদা। আর তোমার ছবিগুলো, যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এইগুলো আবার এই 3টে ছবি আমার বাবা আর মায়ের, মানে আমার বাবা মায়ের ডিফারেন্ট এজ গ্রুপের। ওরা একদম ছোট যখন তাদের বিয়ে হয়েছে, আমি জাস্ট হয়েছি হয়তো। তারপরে এটা হচ্ছে গিয়ে যখন মানে আমরা ওই 18-19 বছর হয়েছে তখনকার। এইটা হচ্ছে গিয়ে যখন আমাদের 40-45 বছর বয়স হয়েছে তখনকার। এই আছে আমার বোন, আমি, ওটা আমার ছেলের অনেক ছোটোবেলাকার ছবি, মেয়েরও অনেক ছোটোবেলাকার ছবি। এটা আমি আর আমার বোন, আমাদের ছোটোবেলাকার ছবি। এই পোজটা নিয়ে তোমার একটা বক্তব্য আছে? না, এটা বক্তব্য মানে ওই সুকান্ত ভট্টাচার্যের একটা পোজ ছিল, সেই সুকান্ত ভট্টাচার্যের পোজ সবাইকে ছোটোবেলা থেকেই, কবি সুকান্ত ভট্টাচার্যের পোজটা এরকমই আমার মনে হয় যে বাঙালিদের বাবা মা সবাই চায় যে বাচ্চাকে এরকম একটা বাচ্চা শিল্পী হোক। হ্যাঁ। আচ্ছা, এখনো কি তোমার মনে হয় যে এই ডাক্তার, ইঞ্জিনিয়ার এটা করার প্রবণতা প্রথম থেকেই যে কোনো মা বাবার থাকে? তো এখন র্যাট রেসের যুগে কি সত্যি বাবা মা চায় তার ছেলে মেয়ে শিল্পী হোক?
না, এখনো পর্যন্ত সেইভাবে চায় না। এখন পর্যন্ত এখন বাবা মা, এখন অ্যাকচুয়ালি প্রচুর লোকের বাবা মা আজকের যে জেনারেশন তারা মনে করে যে প্রত্যেক জিনিস আজকে খুব মানে সহজলভ্য না, মানে আজকে ফেমটাও খুব সহজলভ্য, মানে একটা ইউটিউব ভিডিও চালিয়ে টিকটক করেও ফেমাস হয়ে যাওয়া যায়। তো আজকের ফেমটা একদম অন্যরকম, ক্ষণস্থায়ী এবং সহজলভ্য। তো তোমার তাহলে বলেই দিলে ক্ষণস্থায়ী, তো এটা তো লং রানে তুমি ওদের কি লং রানে কিছু দেখতেই পাবে না, সেটা নিয়ে তারা বদার্ডও না, সেটা নিয়ে তারা ভাবেও না। আচ্ছা, কারণ তারা মনে করে যে ওই কিছুদিনের পর যখন তাদের এই ফেমটা চলে যায় তখন তারা হতাশ হয়ে পড়বে আর কি। আর কি করবে, কারণ তাদের ওই সাস্টেনেবিলিটি তো নেই। তারা তো মানে সত্যিকারে যদি ট্যালেন্ট হয় তাহলে কেউ সাস্টেন করে যাবে, ট্যালেন্ট না থাকলে কি করবে আর কি। বেশ, এবার আমরা একটু তোমার অন্দরমহলের আরেকটা পার্টের দিকে যাই। হ্যাঁ, মানে আমার বাড়ি আজকে দেখানোর মতো তো কিছু নেই, কারণ আমার বাড়ি আজকে প্রচণ্ড রকমভাবে অ্যাডহক হয়ে রয়েছে, মানে ধুলো বালি সমস্ত আমার সুটকেসে এরভাবে পড়া রয়েছে। হ্যাঁ, মানে তুমি মানুষটা কি খুব গোছানো নাকি অগোছালো? আমি আমার নিজের একটা সিস্টেম আছে, নিজের একটা জিনিস আছে, আমি জানি কোথায় কি আছে কি না আছে। কিন্তু আমি একা থাকলে, আমি যেখানে যদি একা থাকি সেখানে আমি আমার একটা নিজের সিস্টেম আছে, আমি সেইভাবে সেটাকে সিস্টেম ওয়াইজ করে রেখে দিই। তাছাড়া আমি মানে কখনো প্রচণ্ড রকমভাবে রেকলেসও, মানে আমি ফেলে দিলাম এদিকে ওইদিকে, ফেলে দিলাম চলতে থাকে। বাস্তু মানো, যেহেতু তুমি স্পিরিচুয়াল এবং তোমার পড়াশোনার মানে তোমার নলেজের ব্যাপ্তিটা অনেক বেশি, যে এদিকে মাথা করে শোবো, ঘরের এই দিকটা এটা হবে, সেটা তো আছে। তাছাড়াও আমি যে কোনো দিকে শুতে ভালোবাসি। আমি আবার সাইডও এক্সপ্লোর করতে ভালোবাসি। কখনো মনে হয় ওইদিকে মাথায় দিয়ে ঘুমিয়ে পড়লে কেমন লাগে দেখি। হ্যাঁ, তো আমি কখনো উল্টো শুই, কখনো সিধা সোজা শুই। আমি প্রচুর এই জিনিসগুলো করি, আমি বাড়িতেও করি। আমার চিরকাল মানে আমার বউ বলে, তুমি উল্টো কেন শুচ্ছ? আমার উল্টো শুতে ইচ্ছা করছে, মনে ভাল লাগছে। তোমার এই যে স্বভাবগুলো, এগুলোর জন্য তখন আমি বিব্রত হয়েছো? মানে হয়তো তুমি বিব্রত হওনি, যে অন্য কেউ বলে কি রে ভাই নর্মাল তো ছিল, এটা হয়েছে কখনো? না, মানে ও আমার সঙ্গে যারা আমার কাছে ক্লোজ, যারা আমাকে চেনে, তারা জানে, তারা হ্যাবিচুয়েটেড, তারা জানে যে তাদের এই ব্যাপারটা আছে, যে খামখেয়ালি, কখনো খামখেয়ালি, মানে ইটস লাইক ইটস ডিপেন্ডস অন, বিকজ আই এম ভেরি ওপেন গাই। সো আমার সমস্ত ব্যাপারটাই হচ্ছে প্রচণ্ড খোলা একটা, মানে কোনো রেজিমেন্টেড না, মানে কোনো মিলিটারি রুল নেই। মানে আমাকে প্রত্যেকদিন সকালবেলা 5টায় উঠতে হবে না, আমার 9টার সময় উঠবো, উঠতে হলে 5টার সময় উঠবো, কেন উঠবো না? কিন্তু না, মানে রেজিমেন্টেড নয়, মানে আমার লাইফটাই আনরেজিমেন্টেড। বেশ, তোমার ওইদিকে যেরকম একটা ব্যালকনি আছে সেরকম এখানেও একটা ব্যালকনি। আমার বাড়ি চারদিকেই ব্যালকনি, চারদিকেই খোলামেলা। দোলনাও আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, দোলনা আছে। ফ্যান চলে গেল, লাইট বোধহয় এখানে লাইটটা গেছে।
না, লাইটটা তো ওই দিক দিয়ে হবে। হ্যাঁ, এইদিকে একটা আমার ব্যালকনি আছে, চারদিকেই অ্যাকচুয়ালি আমার বাড়িতে চারদিকেই ব্যালকনি। তো তোমার কোনো রিজিডিটি নেই বুঝলাম, কিন্তু তোমার শোবার ঘরটা কি তুমি এরকম ছিমছামি রাখতে পছন্দ করো? মানে মুম্বাইয়ের ঘরটাও তাই? হ্যাঁ, বম্বে আমি হার্ডলি আমি কিছু করি, তার কারণ হচ্ছে কি আমার স্ত্রী, বললাম না এই বাড়ি আমার বোন চালায়, ওই বাড়ি আমার বউ চালায়। অসাধারণ। আমি সুপার ওম্যানে ঘিরে রয়েছি আর কি। বেশ, এখানে যেমন ওমেন সেন্ট্রিক একটা জায়গা চলছে, আবার এদিকে দেখছি তোমার বাড়িটা পুরোটাই ব্যালকনি সেন্ট্রিক, মানে ব্যালকনি এদিকে ওদিকে সেদিকে দিক ব্যালকনি, চারদিকে। আমার ছোটবেলা থেকে খোলামেলা বাড়ি। আমার আদি বাড়ি ছিল বেহালাতে, যেটা একান্নবর্তী পরিবারের বাড়ি, সবাই মিলে থাকতাম, আমার দাদু তার 3 ভাইয়ের পরিবার নিয়ে। তো সেইটা তো বাড়ি আর কি, ভাগের বাড়ি, ভাগ বাটোয়ারা ফ্ল্যাট হয়ে গেছে। সেই বাড়ি আমার খোলা বাড়ি ছিল, মানে আমি আমার দোতলার ঘরে আমার নিজস্ব ঘর ছিল, আমার এই বিরাট বড় ছাদ ছিল, সেখানে আমি নাটক করতাম। এই ছবিটা কার আঁকা? আমাদের রিহার্সাল, এটা আমার বোনের আঁকা। আচ্ছা, তুমি নিজে এখন ছবি আঁকো? আমি নিজে এখন ছবি খুব কম আঁকি, আমার আঁকা কিছু ছবি বম্বেতে আছে। আচ্ছা, এই যে দেখলাম একটা জিনিস, খুব ছোট ছোট জিনিস, সেটা হলো হয়তো ঘর থেকে বেরোনোর সময় ফ্যানটা অফ করা, লাইট অফ করা, আমরা অনেকেই ভুলে যাই। তোমার এরকম কোনো ব্যাপার আছে? না, এই ব্যাপারটা আমার একদম নেই, আমার এই বাতিক নেই। আমি ছোটবেলার থেকে আমার বাবা আমাকে এই ব্যাপারে খুব, হ্যাঁ লাট সাপ এসছে, হ্যাঁ ফ্যান চলছে, নিচে গান শুনছে, ওপরে ফ্যান চলছে, এইসব চিরকালই আমাকে বলে এসছে। আমার স্ত্রীও আমাকে কমপ্লেন করে যে এটা আমার মন্দিরও প্রচণ্ড কাজ চলছে, ধুলোগুলো জমে রয়েছে। তো এই মন্দিরে আমার দাদু, ঠাকুমা, দিদিমা, মা, জ্যাঠা, পিসি সবার ফটো রয়েছে। সবাই ভগবান। এইটা একটা নতুন স্পেস, গড ব্লেস ইউ। এটা একটা নতুন স্পেস বানানো হয়েছে, আমার বোন এই জায়গাটাকে একটা ডিসকভার করেছে, বানাচ্ছে, এটা ভালো একটা স্পেস। মানে এই যে জায়গাটায় তুমি দাঁড়িয়ে আছো, হ্যাঁ এইটা একটা মানে একটা রিক্রিয়েশনাল একটা স্পেস, একটা জায়গা যেখানে একটু পার্টি করা যায়, বসা যায় সন্ধ্যাবেলায়, ভালো সুন্দর ছাদ, তার কোনো ছাদটাও দেখতে পারো তুমি। চলো ওখানে দাঁড়িয়ে বরং বাকি পর্বটা সারি। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস বলো তো, যখন এখান থেকে তোমাদের ফ্লাইটে যেতে হয় কোথাও, সেই সময় মোটামুটি কত আগে বেরো বাড়ি থেকে? এখান থেকে, কারণ একটা সময় বেহালার জ্যাম তো বিখ্যাত ছিল, এখন এখান থেকে কলকাতা এয়ারপোর্ট যদি একদম ট্রাফিক না থাকে, দমদম এয়ারপোর্ট একদম ট্রাফিক না থাকে 1 ঘন্টা। আচ্ছা, আর সর্বাপেক্ষ মানে 2 ঘন্টা। 2 ঘন্টা আগে বেরিয়েছো? 2 ঘন্টা আগে বেরোতেই হবে, মানে 2 ঘন্টা আগে বেরোতেই হবে, নালে রিস্ক আছে। আচ্ছা, মুম্বাইতে যাওয়া তো তুমি ভালোবেসে গেছো, এবার ওই যেটা তোমার ইন্ট্রোডাকশনেই বলছিলাম যে কলকাতার ছেলে কিন্তু মুম্বাই তাকে চিনলো, কোথাও কি কোনো আক্ষেপ আছে নাকি? মানে কলকাতায় তোমাকে পাওয়া যায় না, বা কলকাতায় তোমার শুরুটা হলো না কেন? কলকাতায় আমাকে পাওয়া যায় তার কারণ কলকাতার ছেলে, আমার বাড়ি এখানে, এটা আমার পৈতৃক বাড়ি, আমার বাবা এখানে থাকেন, আমার মা গত হয়েছেন 2021-এ, আমার বোন এখানে থাকেন, আমার বন্ধু বান্ধব, ছোটোবেলা, বাল্যকাল, আমার কৈশোর, সমস্ত কিছু তো কলকাতা, পড়াশুনো, স্কুল, কলেজ, তো আমি কলকাতায় থাকি, কলকাতায় আমার পাওয়া যায়। কিন্তু কলকাতায় আমায় সিনেমা এর জন্য পাওয়া যায় না, তার কারণ হচ্ছে যে সেরকম চরিত্রে কখনো সিনেমা, কখনো চরিত্রে এরকম কোনো অফার খুব একটা পাইনি, যে অফারগুলোকে ধরা যায় এবং ধরে কাজ করা যায়। এই জিনিসগুলো ফিজল আউট হয়ে গেছে, মানে কোনো কিছু হয়তো পেলেও হয়তো সেই সময় মানে হঠাৎ করে তাদের প্ল্যানিং করে আজকে কেউ বললে কালকে থেকে শুটিং করবে, সেরকম আজকালকার দিনে তো হয় না, তার কারণ হচ্ছে গিয়ে ডেটস একটা বিরাট বড় ইস্যু হয়ে যায়। আচ্ছা, এটা না গেলে একখানা পোর্শন, কিন্তু কলকাতা মানে
কলকাতাতে কেন প্রথম কাজটা শুরু হলো না তোমার? সেটা খুব কনসিয়াসলি নেওয়া ডিসিশন? কলকাতাতে আমার প্রথম কাজ, মানে আমি কলকাতাতে কাজ করেছি। আমি যখন এনএসজি রেপার্টরি কোম্পানি ছেড়ে আমি যখন ডিসাইড করেছি যে এবার আর রেপার্টরি কোম্পানিতে কাজ করব না, এবার আমাকে আমি যে কলকাতার দিকে যাই, গিয়ে দেখি যে কলকাতায় কাজ। কলকাতায় এসেছিলাম, কলকাতায় কিছু কাজও করেছিলাম সেই সময়। একটা ইস্কাবনের বিবি বলে একটা ছোট্ট একটা সিরিজ করেছিলাম, তাতে 3-4টে এপিসোডের কাজ করেছি। তারপরে নানা রকম তো নানা রকম ছোট ছোট কাজ করেছিলাম কলকাতায়। কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি 7 বছর কলকাতা ছেড়ে গেছি আর কি। তো 7 বছরে কলকাতা শহরটা আমার কাছে অনেকটা পরিবর্তিত শহর ছিল আর কি। মানে যখন 7 বছর পর যখন আমি এলাম, আমি তখন এমনিতে ইন্ডাস্ট্রিতে তো কাউকে চিনতাম না, কাউকে চিনি না, কার সঙ্গে গিয়ে দেখা করব, কাকে গিয়ে কি বলবো। তবু আমি অনেক লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে শুরু করব, কাকে দিয়ে শুরু করব, কে আমাকে নেবে, কোন প্রজেক্টে আমি কাজ করব। আর এই ব্যাপারগুলো তো আমি কোনো ক্লুই পাচ্ছিলাম না। মানে অ্যাটলিস্ট কে হয় না যে আমি বুঝতে পারছি এই লাইন অফ অ্যাকশানে আমি এখানে গেলে আমার এই কাজটা হয়ে যাবে, আমি এর সঙ্গে দেখা করলে আগে আর একটু যেতে পারবো, এরকম কোনো ক্লুই নেই। সেক্ষেত্রে আমি দেখলাম যে আই নো বম্বে মাচ বেটার দ্যান কলকাতা। তার কারণ আমার পুরো এনএসডি ব্যাকগ্রাউন্ডটা আছে। আর আমি কলকাতা থেকে বম্বেতে যাইনি, তার আমার ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটাও নেই। আমি দিল্লি হয়ে বম্বেতে গেছি, তাই আমি এখন আর বাংলা থিয়েটারের অ্যাক্টর হিসেবে যাইনি, আমি তো হিন্দি থিয়েটারের অ্যাক্টর হিসেবে গেছি। আই হ্যাভ ডান হিন্দি থিয়েটার। তো সেক্ষেত্রে বম্বেটা আমার কাছে অনেক বেশি সহজ লেগেছে। বম্বের সার্ভাইভাল থেকে শুরু করে, বম্বের এই কাজ করার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে, বম্বের পরিচিতির এক্সপিরিয়েন্সটাও। তো তার কারণ হচ্ছে কি পুরো এনএসডি অ্যালুমনাইটা বম্বেতে রয়েছে। মানে আজকের তারিখে যত বড় অ্যাক্টরের তুমি যদি নাম বলো, আজকে ইরফান ভাই, পঙ্কজ কাপুর, ওম পুরী, নাসিরুদ্দিন শাহ, রাজ বাব্বর, সবাই তো মানে পুরো লটটাই তো। তারপর আজকের দিনে কুমুদ মিশ্রা আছে, আশুতোষ রানা, এই সবাই, এটা একটা ব্যাচ। তো এরা সবাই তো আমাদের সিনিয়রই তো ছিল। নওয়াজ তো আমার ইমিডিয়েট সিনিয়র ছিল, নওয়াজ, সোয়ানান, এই ব্যাচটা। তো আমার ক্ষেত্রে আমার মনে হয় যে খুব মানে ওটা আমার কাছে খুব সহজ ছিল শহরটা। মানে প্রত্যেক দিন চেনাশোনা লোকজনের সঙ্গে দেখা হতো, বসে আড্ডা মারার লোকের কাছে সময়, কারণ ও কাজ খুঁজছে, আমিও কাজ খুঁজছি, তো দুজনের কাছে অফুরন্ত সময়, সন্ধ্যাবেলা পুরো আমরা বসে আড্ডা পাচ্ছি। তো কিন্তু এই শহরে তো কারোর কাছে কোনো সময় নেই, কারণ এই শহরে তো সবাই আগে চলে গেছে, তাদের জীবনযাত্রা তো আগে চলে গেছে। আমার বন্ধু বান্ধবরা তারাও আজকে এস্টাবলিশ, তাদের একটা নিজস্ব রুটিন হয়ে গেছে। না, ডিফারেন্ট ফিল্ডে আমার বন্ধু বান্ধবরা সবাই। বেশ, এবারে একটা অন্য প্রশ্নে আসি, সেটা হলো গিয়ে আমরা জানি তুমি খুব স্পিরিচুয়াল, বারবার এটা আসে। তো মুম্বাইতে গিয়ে যখন থাকো তখন বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, পুজো, সেগুলো মিস করো? হ্যাঁ, অফকোর্স। দুর্গাপুজো কলকাতায় মিস করে না এরকম কোনো বাঙালি নেই। মানে যে কলকাতার ছেলে আর কি, যে কলকাতায় থেকে গেছে, সে দুর্গাপুজো কলকাতা মিস করবেই। এটা দুর্গাপুজোর একটা আলাদা ব্যাপার। তাছাড়া আমি প্রায় আমার বউ পাঞ্জাবি, কিন্তু আমার বউ বাংলা খাবার খুব পছন্দ করে। আমি প্রত্যেক দিন অলমোস্ট লাইক কিছু বা 1-2 দিন ছাড়াই আমি বাংলা কুইজিন, বাংলা খাবার। হ্যাঁ, আমি বানাই, আমি রান্নাবান্না আমি করি বেশিরভাগটা, যদি বম্বেতে থাকি আর কি, বাইরে থাকি। তো আমি সমস্ত মাছের ঝোল থেকে শুরু করে, আমার বউ যদিও ভেজিটেরিয়ান, কিন্তু বউ বাংলা ভেজিটেরিয়ান সমস্ত খায়, মোচা ফোচা সমস্ত খায় আর কি। তো আমি খুব বানাই এইসব। আচ্ছা দিব্যেন্দুদা, মুম্বাইতে গিয়ে তোমার মুখের মধ্যে একটা ওদের প্রশান্তি আছে, আমি বারবার স্ট্রাগল বলছি, তুমি ঘুরে ফিরিয়ে একটা প্রশান্তির জায়গায় চলে যাচ্ছ। এটা কি অনেকটাই ফ্যামিলি সাপোর্টের জন্য? কারণ তোমার ইন্টারভিউতে বলছো, মানে দেখছিলাম যে তুমি বলেছো যে মুম্বাই যেহেতু খুব হাই প্রাইস সিটি, তো প্রথমেই তো তোমার কাজের ফ্লুয়েন্সি বা এটা এত ইজি হয়নি সেই সময় থাকাটা, সেটা কি? আমি তো ন্যাশনাল স্কুল অফ ড্রামা রেপার্টরি কোম্পানিতে চাকরি করে গেছি। আমি তো 3 বছর রেপার্টরি কোম্পানিতে অ্যাজ অ্যান অ্যাক্টর চাকরি করেছি। 3 বছর ছাড়ার পর আমি প্রভিডেন্ট ফান্ড পেয়েছি, আমি গ্র্যাচুইটি পেয়েছি। সেই গ্র্যাচুইটি আর প্রভিডেন্ট ফান্ডে প্রায় আমার কাছে যে টাকা ছিল, সেই টাকার আমি
অর্ধেক টাকা বাড়িতেও দিয়েছি, অর্ধেক টাকা নিয়ে আমি ওখানে গেছি, খুবই কম টাকা ছিল সে সময়, কিন্তু আমি জানতাম আমি সেই টাকা নিয়ে, যে টাকা নিয়ে আমি গেছি, আমি 2-3 বছর আরামসে বাড়ি ভাড়া দিয়ে দুবেলা খেয়ে কাটিয়ে দিতে পারবো, তো আমার কাছে সেই অসুবিধা নেই একা। আর প্রত্যেক বছরই কিছু না কিছু তো কাজ তো পেতেই থেকেছি, এবং কাজই তো সমস্ত, কাজই তো বাকি কাজই পাওয়ার মাপদণ্ড, মানে আর তো কিছু ব্যাকিং তো নেই। তো কাজ পেয়েছি, প্রুভ করেছি, আবার কাজ পেয়েছি, প্রুভ করেছি, আবার কাজ পেয়েছি, প্রুভ করেছি, এই করতে করতে চলেছে। অ্যাক্টার্সের লাইফে কেরিয়ারে কি আনসার্টেনিটি থাকে না? কারণ রিসেন্টলি হীরামান্ডি রিলিজ হওয়ার পর শারমিন সেগেলের একখানা স্টেটমেন্ট নিয়ে অনেকেই মানে অন্য একটা মত প্রকাশ করেছে, সেটা হলো বলেছে অ্যাক্টার্সের লাইফে ইনসিকিউরিটি থাকে। তো হোয়াট ইজ ইউর অ্যাক্টার্সের লাইফে ইনসিকিউরিটি? ইনসিকিউরিটি, লাইফের ইনসিকিউরিটির কথা আর ইনসিকিউরড অ্যাক্টার, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে ইনসিকিউরড অ্যাক্টার, মানে যে হয়তো যে নিজে কি করছে তার থেকে বেশি তাকে বদার করে যে অন্য কেউ করছে, সে ইনসিকিউরড অ্যাক্টার হয়। এরকম থাকে, এরকম পাওয়া যায়, ইনসিকিউরড অ্যাক্টার পাওয়া যায়, বাট আমি খুব একটা বেশি বদার করি না এরকম লোকজনকে। তার কারণ হচ্ছে কি, আমি আমার নিজের কাজটাই করি। মানে আমার চিরকাল একটা কনসেপ্ট আছে, সবাইকে খাবার দেওয়া হবে, তোমার থালায় যতটা ভাত আছে তুমি ভালো করে খেয়ে নাও, অন্যের থালার দিকে নজর দিও না যে তার থালায় কত ভাত আছে, তুমি নিজের থালাটা ভাতটা ভালো করে খেয়ে নাও, যথেষ্ট, তোমার পেট ভরবে। তো এভরিবডি শুড নো দ্যাট কনসেপ্ট। তো ইনসিকিউরিটির কোনো দরকারই নেই, কারোর কোনো ইনসিকিউরিটির আমার মনে হয় ইনসিকিউর হওয়া উচিত না। লাইফের ইনসিকিউরিটি তো সমস্ত লাইফে আছে, সো লাইফ ইজ ইনসিকিউর, তাহলে এর জন্য লাইফ ইন্স্যুরেন্স করতে হবে কিছু করে। বেশ, আমার পরের প্রশ্ন সেটা হলো, তোমার মুখোশের প্রতি একটা ফ্যাসিনেশন আছে, বাস্তব জীবনে কখনো কোনো জায়গায় মুখোশ ধারণ করতে হয়েছে? না, মুখোশ আমি ধারণ করি না বাস্তব জীবনে। আমি এখন এই তোমার সামনে দাঁড়িয়ে আছি, কোনো মুখোশ নেই। চরিত্রায়ন করতে গেলে মুখোশ ধারণ তো করতেই হয়। যখন চরিত্রায়ন করি, ক্যারেক্টারাইজেশন হয়, তখন তো একটা অন্যরকম ক্যারেক্টার নিতেই হয়। আচ্ছা, 23টা বছর হয়ে গেছে তোমার বলিউডে। তোমারই একটা ইন্টারভিউতে তুমি বলেছিলে কলকাতায় অনেক বেশি রেসিজম হয়। তো আমার প্রশ্ন হলো যে নিজের লুকসকে নিয়ে কখনো স্ট্রাগল করতে হয়েছে? আদৌ করতে হয়েছে? না, আমার কোনো লুকস নিয়ে স্ট্রাগল করতে হয়নি, কারণ আমি একবার মাঝখানে একটা সিরিজ ছিল, যে সিরিজে প্রথমবারই কথাটা উঠেছিল। তার কারণ হচ্ছে কি, আমার যে ডিরেক্টর ছিল, সে ডিরেক্টরকেই জিজ্ঞেস করা হয়েছিল যে আমার কাস্টিং এত দেরি হয়েছে কেন। তার কারণ হচ্ছে কি, আনদেখি সিজন 1-এ যখন আমার কাস্টিং হয়েছিল, সমস্ত কাস্টিং হয়ে যাওয়ার পর আমার কাস্টিং হোল্ডে ছিল। মানে আমার কাস্টিং হওয়ার আগে আমার জায়গায় একজনকে নিয়ে শুরু হয়েছিল, 3-4 দিন শ্যুট করার পর দে ডিডন্ট লাইক ইট, তারপর আমার কাছে এসেছে। তখন জিজ্ঞেস করা হয়েছিল ডিরেক্টরকে যে কেন, মানে দেরি কেন হলো। তখন সেই ডিরেক্টর বলেছিল যে, প্রডিউসার বলেছিল যে খুব কালো, আর ক্যারেক্টারটা প্রচণ্ড পজিটিভ ক্যারেক্টার। তো তখনই কথাটা উঠেছে যে পজিটিভ ক্যারেক্টারকে, কালো লোক পজিটিভ ক্যারেক্টার হতে পারে না। মানে এটা তো অদ্ভুত একটা ব্যাপার, একটা স্টিরিওটাইপ থট। মানে সেটা তো ধরো বাংলা ছোটবেলা থেকে যখন আমরা গল্প পড়েছি যে সুরানী দুরানির কনসেপ্টটা, হ্যাঁ, সুরানী দুরানির কনসেপ্ট এবং রাজপুত্র। আর আমাদের দেখুন কি রাজপুত্রের মতো দেখতে, আমি বুঝবো না, টিকালো নাক, যদি নায়িকা থেকে টিকালো নাক, মানে যেরকম উপন্যাস বা গল্পে টিকালো নাক, বড় টানা টানা চোখ, মানে সুন্দর কি তার একটা মাত্রা যেন অনেক আগে থেকে নির্ণয় করা হয়ে গেছে। তো এটা চিরকাল হয়ে গেছে। তার জন্য আমি বলেছি যে এইটা যাবে না কোনোদিন, এইটা কোনোদিন যাবে না। এইটা শুধুমাত্র যেতে পারে যদি শিক্ষা পরিষদ এইটাকে এই ব্যাপারগুলোকে, যেমন কতগুলো জিনিস আমাদের আজকের তারিখে শিক্ষা পদ্ধতি সমস্ত কিছু চেঞ্জ করে দেওয়া উচিত। সাবজেক্ট না পড়িয়ে এথিক্স আর মরালটা বেশি পড়ানো উচিত, ম্যানার্স পড়ানো উচিত সব থেকে প্রথমে। যেমন জাপানে পড়ানো হয়, জাপানে স্কুলের বেসিক শুরুতেই ট্রেনিংটা হয় হাউ টু বি আ বেটার সিটিজেন। তো আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা করে দেওয়া উচিত। এই যে মাধ্যমিকে ফার্স্ট হয়ে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়ে ওই র্যাট রেসে জয়েন্ট দিচ্ছি, এন্ড অফ দিনে মানুষ তৈরি হচ্ছে না। তো মানুষ তৈরি করতে হবে, তাহলেই এই ব্যাপারগুলোকে একদম পুরো গ্রাসরুট লেভেল থেকে উৎপাদিত করা যাবে। নাহলে হবে না, নাহলে হবে না।
বেশ, 90s-এর টাইমের যদি কথা বলা হয়, সেই সময় ক্যারেক্টার আর্টিস্টদের তো খুব বেশি প্রাধান্য দেওয়া হতো না, তোমার অ্যাকর্ডিং টু ইউ। সে জায়গা থেকে হিরোদের ওপর কি রাগ আছে? না, একদম না। আমি তো আমি ছোটোবেলায় মানে দৌড়ে দৌড়ে সিনেমা দেখতে যেতাম, সে যে কোনো হিরো, মানে কুমার গৌরব থেকে সমস্ত, মানে আমার আমার সেরকম আমি তো কখনো এরকমভাবে রিয়াকশান, আমি নট একটা রিয়াকশানের গায়ে, আমি এরকম জাজমেন্টও পাস করি না। কিন্তু আমি বলি যে আমি যে ক্যারেক্টার আর্টিস্টের যে কনসেপ্টটা, সেটা সামহাও একটা রং টার্ম বলে আমার মনে হয়। যেমন বলে না কমার্শিয়াল সিনেমা, আর্ট সিনেমা, এই রং টার্ম, মানে এভরি সিনেমা শুড বি কমার্শিয়াল। যদি কমার্শিয়াল সিনেমা যদি কমার্সটাকে না নিয়ে আসতে পারে, তাহলে নেক্সট ছবিটা বানাবে কী করে? তো গুড সিনেমা ব্যাড সিনেমা হতে পারে। এর জন্য আমি বলি ক্যারেক্টার আর্টিস্ট, আমি বলি ক্যারেক্টার আর্টিস্ট কেন ক্যারেক্টার আর্টিস্ট, মানে হিরোর কি কোনো ক্যারেক্টার নেই, হিরোইনের কি কোনো ক্যারেক্টার নেই, ভিলেনের কোনো ক্যারেক্টার নেই? এখন তো যদি সিরিজের কথা বলা হয়, বেশিরভাগ ক্যারেক্টারকে, ইনফ্যাক্ট মুভিতেও অল দ্য ক্যারেক্টার্স আর গ্রে, হিরো। এক্স্যাক্টলি। তো এখন এই কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। এর জন্যই আমি বলি যে আগে সেটা ছিল না। আগে একটা ছক ছিল, হিরো হিরোইন ভিলেন, চারটে মাসি বাবা পিসি বন্ধু চাকর বাকর এইসব নিয়ে একটা টিম তৈরি হতো। তারা হতো ক্যারেক্টার আর্টিস্ট, এবং তারা বড় বড় অ্যাক্টর কাজ করছে তাতে। আচ্ছা বেশ, দিল্লির পরে তুমি কলকাতায় এলে, তারপরে তুমি এখান থেকে চলে গেলে মুম্বাই। এখন অনেকেই বলে কলকাতায় কিছু হবে না, এই কথাটা তুমি কতটা বিশ্বাস করো? আমি এই ব্যাপারটা নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। তার কারণ হচ্ছে কি, আই রিয়েলি ডোন্ট নো দ্য ক্যালকাটা মার্কেট রাইট নাও। কারণ আমি কলকাতা কাজটা করিই না। আমি কলকাতার ইন্ডাস্ট্রির সম্বন্ধে আমি সত্যিকারের বলতে গেলে না, আমি কিছুই জানি না। মানে কি কাজ হচ্ছে, কি ছবি হচ্ছে, এবং আমি শুধু আমি একটা অদ্ভুত একটা লোক, জানো তো। আমি শুধু কাজ করে যাই, আমার কাছে কাজ আসে, আমি স্ক্রিপ্ট পড়ি, আমি সারাদিন ওই স্ক্রিপ্টের মধ্যেই থাকি। প্রচণ্ড রকমভাবে রেকমেন্ডেশন এলে কে দেবু ইয়েওয়ালা সিরিজ দেখলে, তখন আমি খুলে দেখি। আদারওয়াইজ তুই আমার বাড়িতে, আমি যে হোটেলে থাকি, আমার প্রোডাকশন সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারো, আমার সারা দিন ধরে, আমার হোটেলের রুমে সারা দিন ধরে শুধু স্পোর্টস চ্যানেল চলে। তো তোমাকে তো আমরা লাস্ট দেখেছিলাম হইচুয়ে ধানবাদ ব্লুজে। এখন তো ওটিটি প্ল্যাটফর্ম কলকাতাতেও বুমিং, আর ন্যাশনাল মার্কেটের কথা তো ছেড়েই দিলাম, সেখানে সেই কন্টেন্টগুলো কি দেখা হয়? যে একদম না। আমাকে কেউ বললে রেফার করলে যে এটা প্রেসক্রাইব করলে আমি তখন দেখি। নাহলে আমি বললাম না, আমার এন্টারটেনমেন্ট হচ্ছে স্পোর্টস এবং ওয়াইল্ড লাইফ। আমার মেন এন্টারটেনমেন্ট, আমি সারা দিন ধরে দেখতে পারি। যেহেতু এটা প্রেসক্রাইব করা হয়নি, তাই তোমাকে আবার ডেসক্রাইব করতে তো বলাটা কঠিন হয়ে যাবে। বেশ, আমার পরের প্রশ্ন করব যে কলকাতা থেকে মনসুন ওয়েডিং, তারপরে তোমাকে আর ঘুরে দেখতে হয়নি? কলকাতা থেকে মনসুন ওয়েডিং না, দিল্লি থেকে মনসুন ওয়েডিং। কারণ আমি কলকাতা ছেড়েছি 1994-এ। 1994 to 97 আমার এনএসডি, 97 to 2000 আমার এনএসডি রেপার্টরি কোম্পানিতে আমার চাকরি। তারপর মনসুন ওয়েডিং, তারপর হচ্ছে কি 2001-এ মনসুন ওয়েডিং। তো মানে সেখান থেকে তারপর ঘুরে তাকাতে হয়নি। কিন্তু হিন্দি ভাষী না হওয়াটা দিব্যেন্দুদার কাছে মাঝখানে স্ট্রাগলটা কতটা কি ছিল, নাকি স্ট্রাগল নয়, এগেন সেই প্রশান্তি? না, হিন্দি ভাষী তো আমি তো হিন্দি ভাষী হয়ে গেছিলাম। আমি তো হিন্দি ভাষী, মানে আমার দুটো ল্যাঙ্গুয়েজ এখন, মানে আমার মাতৃভাষা বাংলা এবং আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। মানে আমি কখনো আমার হিন্দিতে থট আসে, মানে হিন্দিতেও ভাবি, আমি হিন্দিতেও ভাবতে পারি, এবং হিন্দিতে আমি ইম্প্রোভাইজ করতে পারি। হিন্দি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে, তার কারণ হচ্ছে আমাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হিন্দি বলতে হয়, এবং আমার স্ত্রীর সঙ্গে আমার হিন্দিতে কথা বলতে হয়, আমার ছেলে মেয়ের সঙ্গে আমাকে হিন্দিতে কথা বলতে হয়। কারণ আমার বউ পাঞ্জাবি, এবং সে হিন্দি ইংলিশে কথা বলে। কখনো আমার ছেলেরা যেমন একটু পাঞ্জাবি বোঝে, একটু বাংলা বোঝে, কিন্তু হিন্দিতে কথাবার্তা বলে। তো আমাকে সবসময় হিন্দিতে কথাবার্তা বলতে হয়। তো আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। মানে কখনো
সোয়াপও হয়ে যায়। মানে আমি ধরো কখনো কখনো আমি বলতে গিয়ে হয়তো কনসিয়াসলি হয়তো হিন্দি, ধরো আমি আমাকে হিন্দি থেকেও বলতে কিছু শুরু করলো, বলে বেঙ্গলি বলতে আমি বেঙ্গলি চট করে বলে দিতে পারি, বেঙ্গলি বলে আমি হিন্দিতে কথা বলতে আমি হিন্দিতে শুরু করে দিতে পারি। হিন্দিটা আরও ওরকম হয়ে গেছে আমার। তো হিন্দি নিয়ে আমার খুব একটা বেশি চাপ কোনোদিন আমি নিইনি আর কি। পরের প্রশ্নটা মানে অনেকটাই ব্যক্তিগত তোমার, সেটা হলো গিয়ে তোমার মায়ের মৃত্যুর সময় তুমি উপস্থিত থাকতে পারোনি, এত বছর কাজ করার পরেও কোথাও আত্মীয়তার গ্যাপ পড়ে মুম্বাইতে থেকে মানে আত্মীয়তার গ্যাপ মানে ধরো ওই মাকে দেখতে না পাওয়া, মা ওই অন্তিম সময় না দেখতে পাওয়াটা, ওইটাই আর কি। ওটাতে ওই 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 ইউ হ্যাভ টু পে দ্যাট অ্যাজ আ প্রফেশনাল অ্যাক্টর। মানে মানে অ্যাজ আ প্রফেশনাল অ্যাক্টর আই ওয়ার্ক ইন বম্বে in the mainstream industry, but I have to work there. That is my area of working. এবং সেখানে একটা জিনিস হয়, সেখানে আমার বাবা মাকে আমি ওখানে নিয়ে যেতে পারি, কিন্তু এটা তাদের ভিত, এটা তাদের এটা রুট, তো আমাকে বারে বারে আসতে হয়। তো ওই আত্মীয়তা বজায় রাখতে গেলে ইউ হ্যাভ টু বি হিয়ার। কিন্তু আন্টির ইচ্ছা ছিল যে তুমি বাংলায় কাজ করো, খুব খুব যারা সবসময় এই কথাটাই বলতেন। তার জন্য আমি প্রচণ্ড চেষ্টাও করেছি। আমি অনেক কাজ, যে কাজগুলো আমি মনে হয়েছে যে ছোট কাজ, ঠিক আছে করে নিই, তার কারণ হচ্ছে কি হয়তো এর জন্য আমি ধানবাদ লুজ করেছিলাম, যে করে নিই হয়তো I'll get more offer or more valuable offer, more good characters, more greater concept. তো হয়নি। Don't you get offer or you refuse? No, I don't get good offers. Of course, I don't get good offers. আর যেগুলো পাই সেগুলো কখনো কখনো করতে চাইলেও হয়তো ডেট ওয়ার্কআউট হচ্ছে না। কিন্তু বেসিক্যালি ওরকম সাবস্টেন্সিয়াল ক্যারেক্টার আমি অফার পাই না। যেই সাবস্টেন্সিয়াল ক্যারেক্টারগুলো আমি বম্বেতে করি সেরকম অফার আমি বাংলায় পাচ্ছি না। আচ্ছা, এখানের বহু অভিনেতা ওখানে দারুণ দারুণ কাজ করছে, টোটা রায়চৌধুরী, অপুদা আছে, তারপরে যিশুদা আছে, পরমদা আছে। তোমার মানে তোমার তাদেরকে নিয়ে কি মনে হয়, মানে তাদের কাজ দেখা হয়, যেহেতু মুম্বাইয়ের কাজ, বাইরের কাজ, সেটাও আমি বললাম না, আমি প্রচণ্ড রকমভাবে সিলেক্টিভ অ্যাবাউট মাই ভিউইং। কেউ আমাকে একটা জিনিস বললে তখন আমি সেটা গিয়ে দেখি। আমাকে কিছুদিন আগে রেকমেন্ড করা হয়েছে বেবি রেনডিয়ার দেখার জন্য নেটফ্লিক্সে, আমি দেখেছি। এরকম কেউ রেকমেন্ড করলে আমি দেখি। আর পরের প্রশ্নটা করবো, গজব টুপিবাজ আদমি হে, এটা একটা মিম, মানে প্রচন্ড ভাইরাল হয়েছে তোমার মির্জাপুর থেকে। নিজের লাইফে কাকে কখনো টুপি পরিয়েছো? খুব ছোটখাটো ঘটনা হলেও। না, নিজের লাইফে কোনোদিন কোনো টুপি লোকে খুব পরিয়েছে, ছোটবেলায় প্রচুর পড়েছি। আচ্ছা, আর শেষ প্রশ্ন করবো, যদি বাংলায় কোনো কাজের, মানে বাংলায় যদি তোমার স্বপ্নে কোনো একটা ক্যারেক্টার, বাংলা ছবিতে কোনো একটা ক্যারেক্টার যদি তোমার করার ইচ্ছা থাকে, হোয়াট ইজ ইউর ড্রিম ক্যারেক্টার দ্যাট ইউ উইল প্লে ইন বেঙ্গলি ফিল্ম, ইন এনি বেঙ্গলি ফিল্ম? এনিথিং, এনি ক্যারেক্টার, গুড ক্যারেক্টার, এনি। মতলব আমি ছোটোবেলা থেকে আমি উৎপল দত্ত, সৌমিত্র চ্যাটার্জি, উত্তম কুমার, এদের দেখে বড় হয়েছি। মানে থিয়েটারের জগতে তো বড় বড় সৌম্যমিত্র, অজিতেশ, এত দিগ্গজ লোকের জায়গায় এত নাটক করে তো যে কোনো চরিত্র, মানে ভালো চরিত্র, বড় চরিত্র, স্ট্যান্ড অ্যালোন চরিত্র, সাবস্টেন্সিয়াল চরিত্র, এটা তো আমার কাজ। বেশ, একদম শেষ করব, সেটা হলো আমার কাছে কিছু ছোটোখাটো প্রশ্ন আছে, আর কিছু তার সেই প্রশ্নগুলোর মধ্যে আবার কিছু জায়গায় তোমাকে ডায়লগ না, শুধুমাত্র রিয়াকশানে বোঝাতে হবে, ঠিক আছে? কারণ তোমার এক্সপ্রেশন, মানে তোমার অভিনয়ের আমরা সবাই ভক্ত, সে জায়গা থেকে ওটাও আমরা দেখবো যে কথা না বলে তুমি হাউ উইল ইউ এক্সপ্রেস কিছু সিচুয়েশন। ওই যে ট্রেন যাচ্ছে ওদিকে, জোকা মেট্রো। আচ্ছা বেশ, প্রথম আসি, তোমার সব থেকে পছন্দের কোনো একটা ডায়লগ যেটা তোমার জীবনের মন্ত্র হিসেবে তুমি ইউজ করো বা ফিলোসফি হিসেবে?
your life has to be very simple because the art I am dealing with is very complex. আচ্ছা, এমন একটা সিদ্ধান্ত যেটা তোমার জীবনকে পরিবর্তন ওখানে একটু বসি, চল পা ব্যথা করছে। এমন একটা সিদ্ধান্ত যেটা ধরো তোমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। এমন একটা সিদ্ধান্ত যেটা আমার জীবনকে পরিবর্তন করেছে, আমার এনএসডি-তে আসা। আচ্ছা, এমন একটা সিদ্ধান্ত যেটা তুমি জীবন থেকে আনডু করে দিতে চাও কন্ট্রোল জেড মেরে। আমার মাকে বাঁচিয়ে তোলা। আচ্ছা, এমন কিছু একটা, এমন তোমার কোনো একটা গুণ যেটা তুমি তোমার মধ্যে আছে বলে ইউ ফিল প্রাউড অফ ইয়োরসেলফ। I think I understand people. নেক্সট হলো আমরা তোমার লাইভ অভিনয় দেখবো, কিছু সিচুয়েশন তোমাকে বলবো, তাতে তুমিও তোমার রিয়াকশন কি হবে, কি করবে সেটা তুমি দেখতে হবে, মানে সেটা তুমি একটু দিয়ে করে দেখাও। যখন তুমি একটা প্রচন্ড স্লো ওয়াকার তোমার সামনে দিয়ে যাচ্ছে আর তুমি কিছুতেই তাকে পাস করে যেতে পারছো না, প্রচন্ড স্লো ওয়াকার, হ্যাঁ, যে সে যাচ্ছে আর কিছুতেই তুমি তাকে পাস। নেক্সট সেটা হলো গিয়ে যখন তুমি মানে কেউ একটা সময় সামনে থেকে আসছো, তুমি দেখতে পাচ্ছ এবং সে তোমাকে দেখলে হাই বলে কথা বলতে চলে আসবে, বাট ইউ রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ এনি কনভারসেশন উইথ দ্যাট পারসন। আচ্ছা, যখন কোনো প্রোডিউসার তোমাকে এসে বলে প্রচন্ড ইম্পর্টেন্ট একটা রোল আছে, শুধু একদিনেরই শুট, পুরো ছবিটাই আপনার ওপরে কিন্তু একদিনের শুট। আচ্ছা, যখন কেউ তোমাকে দেখে প্রথমে বলে গজব টু বিবাজ আদমি, থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। তো শেষ যে প্রশ্নটা দিয়ে করবো সেটা হলো আপকামিং কোন কোন কাজে তোমাকে দেখতে পেতে আমরা চলেছি। আপকামিং একটা ছবি আছে ডিউ টু রিলিজ, চাকদা এক্সপ্রেস, অনুষ্কা শর্মার। আরেকটা আছে আমি কিছুদিন আগে শ্যুট করলাম, এক রুকা হুয়া ফ্যাসলা, সেটা রিলিজ করবে। আর গৃহলক্ষ্মী বলে একটা সিরিজ শ্যুট করেছি, সেটা রিলিজ করবে। একটা ছবি শ্যুট করছি গুলাবি বলে, সেটা শেষ হবে, চলছে। তো এই সমস্ত কিছু নিয়েই চলুক, আর এইভাবেই তুমি ভালো থেকো তোমার ফিলোসফিতে, তোমার লাইফে। শেষ করব, দর্শকদের যদি একটু বলে দাও আমাদের সঙ্গে যেরকম থাকবে, মানে সিটি সিনেমা যেমন থাকবে ঠিক সেরকম তোমার কাজের বা তোমার আপডেট জানার জন্য তাদের কোথায় চোখ রাখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। সিটি সিনেমাতে আজকে আমার এই ইন্টারভিউ সাক্ষাৎকার, এটা দেখবেন, আমার কাজের সম্বন্ধে আপডেটও পেয়ে যাবেন এখান থেকে। তাছাড়া যদি আমাকে ভালো লাগে, আমার কাজ যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কানেকশানটা রাখবেন, দেখবেন আমার কাজ, আর ভালো লাগলে ভালো লাগবে, আর কিছু বলার থাকলে বলতে পারেন। ধন্যবাদ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।